আমি যদি কাউকে টিকিট না দিই, মানে বলতে চেয়েছিলেন দুর্নীতিগ্রস্ত কাউকে টিকিট না দিই, তাহলে ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে যাবে এবং ওদের টাকা পয়সার জোরে জিতে যাবে, ফলে আমার দলই ক্ষতিগ্রস্ত হবে। এগুলো সবই অফ দ্য রেকর্ড কথা ছিল, এগুলো লেখার কোনো ব্যাপার নেই। কিন্তু আজকের এই আবহে, আজকের এই পরিস্থিতিতে এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তিনি বাতাসে বিপদের গন্ধ পাচ্ছেন। মানে বিপদের গন্ধ মানে একদম যা তা রকমের গন্ধ। দেখুন, একদম সাম্প্রতিক পরিস্থিতিগুলো একটুখানি আপনারা খতিয়ে দেখুন। পুলিশে যেভাবে রদবদল করা হচ্ছে, যেভাবে বদনাম হতে হবে জেনেও বিনীত গোয়েলকে আবার তিনি ফিরিয়ে আনছেন এডিজি ল অ্যান্ড অর্ডার পদে, যিনি মনোজ বার্মাকে সরিয়ে দিচ্ছেন, যিনি পীযূষ পান্ডেকে ডিজি পদে বসিয়ে দিচ্ছেন। বুঝতে পাচ্ছেন বাতাসে বিপদের গন্ধ কেন বলছি? টের পাবেন একটা একটা করে ঘটনা আপনাদেরকে জানাবো। রাজ্যে অমিত শাহ তিনি এসে বৈঠক করেছেন, কি হলো না হলো প্রকাশ্য সভা থেকে তিনি যা বলেছেন, ইন্টারনাল বৈঠকে কি হয়েছে, তার আগে একটুখানি পরিস্থিতিগুলো খতিয়ে দেখুন। পরিস্থিতিগুলো খতিয়ে দেখুন, ছোট্ট ছোট্ট করে এক লাইন করে বলছি। হুমায়ুন কবির, তার দলেরই সাসপেন্ডেড বিধায়ক, তিনি নতুন দল গঠন করেছেন জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। তিনি রেজিনগরে যে বিরাট বড় জনসভা করেছেন, সেখান থেকে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি হিন্দু বিরোধী কথা বলেছিলেন, হিন্দুদের কাছে তিনি হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। কতটা চাপে বলুন তো? আনন্দপুরে দিনের পর দিন কেটে যাচ্ছে, লাশের পর লাশ উদ্ধার হচ্ছে। বাঙালি, এ রাজ্যেরই শ্রমিক, বাংলা ভাষাভাষীরা, এ রাজ্যের সন্তানরা, এ রাজ্যের পিতারা, তারা অসহায়ভাবে প্রাণ হারিয়েছে। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য যাচ্ছেন না। কত বড় বিপদ ঘনিয়ে আসছে তার জন্য। এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে বারাকপুরে একটা কর্মী সভা করেছেন, আরেকটা কর্মী সভা করেছেন শিলিগুড়িতে। তিনি পরিষ্কার করে যেটা দাবি করেছেন যে ওই যে গোডাউন, যার মধ্যে সেই যৌতুকগৃহের মধ্যে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, আর্তচিৎকারের মধ্যে এখনো পর্যন্ত কান্নার রোল শোনা যাচ্ছে জেলায় জেলায়, বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রামে। শ্রমিকরা এখানে এসেছিলেন ফুলের কাজ করার জন্য, শ্রমিকরা এসেছিলেন ওয়াও মোমোর কর্মী হিসেবে, তাদেরকে অসহায়ভাবে মারা যেতে হয়েছে। সেই গোডাউন কি বন্ধ করা ছিল নাকি খোলা ছিল? বন্ধ থাকলে কেন বন্ধ করা ছিল? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না? দেখুন, অমিত শাহ তিনি কলকাতায় গতকাল এসেছিলেন। শুক্রবার রাতে তিনি এসে নভোটেল হোটেলে একটা খুব 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 গুরুত্বপূর্ণ একদম ক্লোজ ডোর মিটিং করেছেন। একদম রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা, হাতে গোনা কয়েকজন ছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে তিনি সকালে বারাকপুরে এবং বিকেলে শিলিগুড়িতে বৈঠক করেছেন। দুটো জায়গাতেই কিন্তু তিনি একটা আঁচ দিয়ে দিয়েছেন। রামায়ণ মহাভারত নিশ্চয়ই সবাই গল্পটা আপনারা জানেন। রাবণের এই পরিণতির কারণ কি? রাবণের অহংকার। রাবণ প্রথম থেকে সে একটা অবহেলা করেছিল যে রামচন্দ্র একটা মানব, একটা সাধারণ মানুষ, সে কি করবে আমার, আর এই বানর সেনা তারা কি করবে? সেই অহংকারই তার পতনের মূল কারণ হয়েছিল। আজকে অমিত শাহ তিনি এই কথাটা দু জায়গাতেই বলেছেন। আপনাদেরকে একটু শোনাবো, খুব ছোট্ট ক্লিপিংস, কয়েক সেকেন্ডের একটা ক্লিপিংস আপনাদের শুনিয়ে আমরা মূল আলোচনায় ঢুকবো। একটু শুনে নিন। ये ममता बनर्जी मेरा मखौल उड़ा रही थी। ममता दीदी, जब प्रभु श्री राम ने राम सेतु बनाया, तब रावण ऐसा ही मानता था कि इस प्रकार से मुझे कोई हरा सकता है क्या। রামায়ণ আপনারা সবাই তার গল্প জানেন এবং এটাও জানেন যে রাবণের অন্তিম পরিণতির জন্য তার অহংকারী দায়ী। কেন রাবণের উদাহরণটা অমিত শাহ দিলেন? এটা কিন্তু আমাদের মনের কথা, আপনাদের মনের কথা। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী, তার মধ্যে অহংবোধ, মানে 2011-য় যখন সদ্য ক্ষমতায় এসেছিলেন, কয়েকদিন এই অহংবোধটা অতটা ছিল না। কিন্তু আস্তে আস্তে করে যখন টাকার পাহাড়ে তিনি বসতে শুরু করলেন, তার দলের নেতারা একদম দুর্নীতিতে নিমজ্জমান হতে শুরু করলো, তখন থেকে সেই অহংকারটা শুরু হলো। যখনই মানুষের মধ্যে ক্ষমতা চলে আসে, প্রচুর টাকা পয়সা চলে আসে, তখন দেখবেন অহংকার শুরু হয়ে যায়। এবং ক্ষমতার অহংকার আর টাকা পয়সার অহংকার, এই দুটো অহংকার তার এখন এমন জায়গায় গেছে, রাবণকেও তিনি যেন কিছুটা ছাপিয়ে গেছেন। এবং এই যে থাম্বনেলটা দেখে আপনারা এসছেন কাকে কবে গ্রেপ্তার, দেখুন যা পরিস্থিতি। বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হয়েছিলেন যিনি, তার নামটা কি? তার নাম হচ্ছে সাগর দরিয়ানি।
সাগর দারিয়ানি নিয়ে এপিসোড আপনাদের কালকে আমরা দেখিয়েছি যে মমতার স্পেন ও দুবাই সফরের রহস্য। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 12 দিন ধরে ছিলেন, 2023-এর সেপ্টেম্বরের 12 তারিখে রওনা হয়েছিলেন, 12 দিন পরে ফিরে এসেছিলেন। যা যা বড় বড় গালফারা কথা বলেছিলেন, একটা প্রতিশ্রুতিও তিনি রক্ষা করতে পারেননি। তিনি দুবাইতে কি করেছিলেন, তিনি স্পেনে কি করেছিলেন, কিছু কিছু দেখিয়েছি। সামনের দিকে হেঁটে যাচ্ছেন, পেছন দিকে হেঁটে যাচ্ছেন। সবচেয়ে যেটা বড় কথা, এই যে লোকটির নাম আপনাদেরকে বললাম, যিনি স্পেনের মাদ্রিদে, তিনি নিজেই ছবি পোস্ট করেছিলেন, সাগর দারিয়ানি। সাগর দারিয়ানির সঙ্গে মর্নিং ওয়াক করেছিলেন। সাগর দারিয়ানি হচ্ছেন ওয়াও মোমোর মালিক। তিনি কেন এখনো গ্রেপ্তার হননি, এই দাবিটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এবং আজকে অমিত শাহ সেই একই দাবি করেছেন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, তার যে মেধা, তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে দক্ষতা। কিন্তু অমিত শাহকে চাণক্য বলা হয়, আধুনিক ভারতের চাণক্য বলা হয়। প্রধানমন্ত্রীর থেকেও তিনি বেশি কর্মঠ। এবং এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন করে প্রত্যেকটা জেলায় জেলায় তিনি ঘুরে বেড়ান, একইভাবে অমিত শাহ হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ান। ফলে একটু মিল রয়েছে, মানে অমিত শাহ যদি গুরু হন, তার চেলা হচ্ছেন শুভেন্দু। তো এই গুরু এবং চেলার এই মিলটা এই কারণে বললাম যে চেলা গতকাল বলে দিয়েছিল এই এই যে ব্যক্তির কথা, যে মমতা ব্যানার্জির সঙ্গে স্পেনে তার সফর সঙ্গী হয়েছিল, যে কিনা ওয়াও মোমোর মালিক, সে কেন গ্রেপ্তার হচ্ছেন না। আজকে একই কথা আরো তীব্রভাবে অমিত শাহ কি বলেছেন শুনি, একটু শুনে নিন। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ? क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता है। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। मुझे शुभेंदु जी बता रहे थे, समीक भाई बता रहे थे, परिवार को वो मिलने गए, हमारे कार्यकर्ताओं ने विरोध किया, उन पर पुलिस ने बर्बरता की। मगर ये ममता जी, आपकी पार्टी का और आपकी सरकार का भ्रष्टाचार अब छिप नहीं सकता। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल हैं। 32 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है, पर्यावरण का एनओसी नहीं है, वेटलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था या खुला था? बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आ पाए। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी,
पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। শুনলেন আপনারা যে দেখুন, প্রকাশ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এর চেয়ে আর কি বেশি বলবেন। এপ্রিলে নতুন সরকার আসবে, তখন আমরা বেছে বেছে শুধুমাত্র এই যে ঘটনাটা, অগ্নিকাণ্ডের ঘটনাটা, সেখানে তারা গ্রেপ্তার করবেন। দেখুন, অনেকগুলো দাবি এসছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, অনেকগুলো দাবি এসছিল যে অমুক অমুক ব্যক্তি, তাদের নাম তমুক তমুক জায়গায় রয়েছে, আর কবে হবে। বিষয়টা এর আগেও তার কাছে পৌঁছেছে, এবারে যে সফরে তিনি এসছেন এবারেও তার কাছে গেছে। তিনি পরিষ্কার করে কিছু না বললেও ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন যে অপেক্ষা করুন, অপেক্ষা করুন, সব হবে। তো এর চেয়ে বেশি আর কি বলবেন? যতক্ষণ না হয় ততক্ষণ বলাটা স্পেকুলেশন করা হবে যে এই হবে ওই হবে। তবে বাতাসে যেটা ভাসছে যে ফেব্রুয়ারি নাগাদ একটা বড় ঘটনা ঘটতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। যতক্ষণ না হয় ততক্ষণ তো বলা যায় না, শুধু অপেক্ষায় থাকা ছাড়া কিছু না। আর যদি সরকার পরিবর্তন হয় তাহলে কিন্তু এই সাগর দারিয়ানি বলুন আর যেই বলুন যত বড় লোকই হোক না কেন, তাদেরকে তুলবে। তো আমরা একদম শুরু করেছিলাম কাকে কবে গ্রেপ্তার, বলে গেলেন শাহ। এই থাম্বনেল দেখে আপনারা এসছেন, অনেক আশা নিয়ে এসছেন। দেখুন, আশা করা খুব স্বাভাবিক। 2 তারিখে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে দিল্লিতে জ্ঞানেশ কুমারের, সেখানে ভাইপোও থাকতে পারেন। তার পরের দিন একটা খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে 3 তারিখে সুপ্রিম কোর্টে। আইপ্যাকের অফিস থেকে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে যেভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, মমতা ব্যানার্জি নিজে যেভাবে মোবাইল নিয়ে চলে এসেছিলেন, ফাইল নিয়ে চলে এসেছিলেন, সেই সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্ট কি করবে না করবে সে তো 3 তারিখই জানা যাবে। তবে একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশেই তৎকালীন মন্ত্রী, একদম নাম্বার 2 মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, তারই পুনরাবৃত্তি কি হতে চলেছে? মানে সুপ্রিম কোর্ট কি কোনো নির্দেশ দিতে চলেছে? এখানে তো সরকারের কিছু করার নেই, অমিত শাহের কিছু করার নেই, বা কারো কিছু করার নেই। সুপ্রিম কোর্টের ওপরে পুরোটা দাঁড়িয়ে আছে, এবং সুপ্রিম কোর্টের 3 তারিখের কোনো নির্দেশের ফলে বড় বড় গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল আছে, প্রবল সম্ভাবনা রয়েছে। আর মমতা ব্যানার্জির বিপদ তো বাড়তেই আছে। তিনি সীমান্তে কাঁটাতার করার জন্য জমি দিচ্ছিলেন না, হাইকোর্ট বলে দিয়েছে যে 31শে মার্চের মধ্যে তাকে জমি দিতেই হবে। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে যেটা বলেছেন যে মমতা ব্যানার্জি দেবেন না, এটা আমরা ধরে নিচ্ছি। নতুন সরকার এলে 45 দিনের মধ্যে আমরা জমি বরাদ্দ করব, মানে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হবেন বা বিজেপির যে সরকার হবে সেই ক্যাবিনেট থেকে জমি বরাদ্দ করা হবে এবং সীমান্তটা সিল করা হবে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গিয়েছেন, কিছু কিছু কথার পুনরাবৃত্তি আছে। এখন ভাষণে তো থাকবেই, তার রাজনৈতিক কথা থাকবে, জমি দখল করার কথা থাকবে, মানে রাজনৈতিক জমি দখলের কথা বলছি, সরকারে আসার জন্য যা যা করা দরকার তাই তাই করতে হবে, সেগুলো তো থাকবে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, একদম দুর্নীতিগ্রস্তদের 26 জনের লিস্ট তিনি পড়ে শুনিয়েছেন এবং বলেছেন যে সাহস থাকলে এদেরকে টিকিট দিয়ে দেখান। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা দিয়ে এই এপিসোড শেষ করব। একবার 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে, তখনও পর্যন্ত টিকিট ঘোষণা হয়নি, মানে তৃণমূলের কোনো লিস্ট বেরোয়নি, তখন বেশ কয়েকজন সাংবাদিক সাক্ষী ছিলেন। আমি নিজে বলেছিলাম এখনকার মুখ্যমন্ত্রীকে, আমরা সম্বোধন করতাম দিদি বলে সবাই সম্বোধন করেন, তিনি পছন্দও করেন। তো আমি বলেছিলাম যে অমুক একজন এমএলএ, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেখানে টেবিলের ওপরে তাড়া নোট সাজানো, বান্ডিল নোট সাজানো। তো আমি আশা করেছিলাম যে এটা শোনার পরে উনি হয়তো তার টিকিটটা ক্যান্সেল করে দেবেন, কিন্তু পরে দেখা গেল তাকেই টিকিট দেওয়া হয়েছিল। এবং ওই সময় আমি বলার পরে তিনি যেটা প্রতিক্রিয়া দিয়েছিলেন যে আমি যদি কাউকে টিকিট না দিই, মানে বলতে চেয়েছিলেন দুর্নীতিগ্রস্ত কাউকে টিকিট না দিই, তাহলে ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে যাবে এবং ওদের টাকা পয়সার জোরে জিতে যাবে, ফলে আমার দলই ক্ষতিগ্রস্ত হবে। এগুলো সবই অফ দ্য রেকর্ড কথা ছিল, এগুলো লেখার কোনো ব্যাপার নেই। কিন্তু আজকের এই আবহে, আজকের এই পরিস্থিতিতে এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। তার কারণ মুখ্যমন্ত্রীর যে চারিত্রিক দৃঢ়তা, তার যে সততা, যেটা নিয়ে বড় প্রশ্ন ওঠে, এবং তিনি যে এই দুর্নীতিগ্রস্তদের সমর্থন করেন সেটা একদম সামনাসামনি আমি
টের পেয়েছিলাম, সেই কথাটা জানালাম। আশা করি এই এপিসোড আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করবেন। আপনারা চাইলে প্রাইমারি মেম্বারশিপ নিতে পারেন, আপনারা চাইলে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের আরও বেশি উদ্বুদ্ধ করতে পারেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।